চারিদিক এখন নিস্তব্ধ। কে বলবে 10 সেকেন্ড আগে এক ভয়ঙ্কর মর্মান্তিক কিছু ঘটে গেছে এখানে। রাস্তার বাঁকের বাম পাশের বড় পাকুড় গাছটায় একটা কাক শুধু এক টানা ডেকে চলেছে। আমি আর নিঃশ্বাস আটকে রাখতে পারছি না। অন্ধকার, ঠান্ডা অন্ধকার, বরফের মতো ঠান্ডা জল সূচের মতো বিচ্ছে সারা শরীরে। আমার হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসতে চাইছে। আমার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আমার পা টেনে ধরে ছাড়ো আমার পা ছাড়ো। সজোরে পায়ের এক ঝটকা দিয়ে সেই প্রচণ্ড টান ছাড়িয়ে জলের উপর ভুস করে ভেসে উঠল বিমল। হাঁপাতে হাঁপাতে সাঁতরে পুকুরের শান বাঁধানো ধাপে এসে উঠল। হামাগুড়ি দিয়ে কয়েক ধাপ উপরে এসে চিত হয়ে শুয়ে হাঁপাতে লাগলো, মুখ হাঁ করে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। উঠে বসার শক্তি নেই, শুয়ে রইল। কতটা সময় পেরোলো ও জানে না, তবে এখন ও স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে। সারা শরীর অসাড়। চারদিকটা দেখার চেষ্টা করলো ঘাড় ঘুরিয়ে। একটা বেশ বড় পুকুরের শান বাঁধানো ঘাটের ধাপে সে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে সে। উপরে তারা ভরা আকাশ, আবছা আলো আঁধারে দূরে সব কিছু অস্পষ্ট, রহস্যময়। ঝিঁঝি পোকার এক টানা ডাক, থেকে থেকে কি একটা রাত পাখির ডাক, আর কাছে দূরে জোনাকি পোকার আলোর টুকরো ছাড়া এই অজানা অন্ধকারে এই পুকুরের ঘাটে তার সঙ্গী আর কেউ নেই। মাথা তুলে সে একবার পুকুরের সেই কালো কুচকুচে জলের দিকে তাকালো। চাঁদের ম্লান আলো পড়েছে জলে। হালকা ঢেউয়ে দুলছে সেই আলো, ঢেউয়ের মাথায় মাথায়। যেন বিশাল আকার এক কালো সাপ আরো একবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তার আঁকা বাঁকা শরীরী বিভঙ্গে ক্রূরতা আর হিংস্রতা চকচক করে উঠছে মাঝে মাঝে পড়া আলোর প্রতিফলনে। বিমলের সারা শরীর শিউরে উঠল। এই মৃত্যুকূপ থেকে এই মাত্র সে বেঁচে ফিরে এসেছে। হঠাৎ দূরে একটা শিয়াল ডেকে উঠল। ঠিক তখনই প্রচণ্ড ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে ধড়মড় করে জেগে উঠল বিমল। পরনের গেঞ্জি, হাফ প্যান্ট ভিজে জবজবে। অ্যালার্ম ঘড়িটা তখনও এক টানা বেজে চলেছে।
হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে রাখা অ্যালার্ম ঘড়িটা বন্ধ করল। তার ঘোর এখনো কাটেনি, মাথাটা ভার হয়ে রয়েছে। সে ভেবে পেল না পরনের গেঞ্জি হাফ প্যান্ট দুটোই ঘামে এত ভিজে গেল কিভাবে। যেন জলে চুবিয়ে নিয়ে এই মাত্রই পড়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে ছোট বাবু লেখা। রিং হয়ে চলেছে। সে ফোনটা রিসিভ করল। হ্যালো স্যার। বিমল, শামুকপোতায় ঝিলে একটা খুন হয়েছে, বুঝলি? বডিটা তুলতে হবে, তাড়াতাড়ি চলে আয়। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি তাড়াতাড়ি আসছি। ফোনটা কেটে দিল সে। বিমল পুলিশের ডুবুরির কাজ করে। তার বাবাও নামকরা ডুবুরি ছিল। একটা লাশ তুলতে জলে নেমে আর ওঠেনি। অন্য ডুবুরি নামিয়ে খুঁজে পাওয়া যায়নি তাকে। দুদিন পর শরীরটা ফুলে ভেসে উঠেছিল। ডান পায়ের গোড়ালির কাছে কালশিটের দাগ আর ক্ষত ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। কি যে হয়েছিল তার বাবার আজও সে বুঝে উঠতে পারেনি। অল্পদিন পরে মাও গত হলেন। বাবার মৃত্যুটা মা ঠিক মেনে নিতে পারেননি। থানার ছোটবাবু তাকে খুব স্নেহ করতেন। ওনার সুপারিশে ডুবুরির কাজ হলো। সেই থেকে চলছে। একা থাকে, কোনো পিছু টান নেই। ছোট থেকেই জল তাকে টানে। বড় সাঁতারু হওয়ার ইচ্ছে ছিল। বাবা গত হওয়ার সাথে সাথেই সে ইচ্ছেও গত হয়েছে। ছোট থেকেই ডুব সাঁতার তার খুব প্রিয়। এক নিঃশ্বাসে সে পুকুরের একদিকে ডুব দিয়ে অন্য দিকে গিয়ে উঠত। অবাক হয়ে যেত সবাই। এতক্ষণ জলের মধ্যে কোনো মানুষে থাকতে পারে? তার এই দক্ষতার গুণে হরিদেবপুর থানার 1 নম্বর ডুবুরি সে। আশপাশের থানা থেকেও তার ডাক আসে মাঝে মাঝে। জল বেশি গভীর হলে অন্য ডুবুরিরা নামতে চায় না, ভয়ে। হরিদেবপুর মাছ চাষের জন্য খুব বিখ্যাত। ছোট বড় পুকুর থেকে ঝিল সবখানেই মাছ চাষ হয়। ঝিলগুলো এত বড়, এ পাড় থেকে ওই পাড়ে তাকালে মানুষকে দেশলাই কাঠির আকারে দেখায়। কিছু বড় পুকুর আর ঝিল আছে যেগুলো খুবই গভীর। ময়লা খালে জল ঢুকিয়ে সেই কালো কুচকুচে জলে মাছ চাষ করা হয়। তাকালেই ভয় করে। জলে নামা তো দূরে থাক। যেখানে ব্যবসা সেখানে টাকা, আর যেখানে টাকা সেখানেই রাজনীতি। আর খুনোখুনি ছাড়া তো আর রাজনীতি হয় না। ক্ষমতা, টাকা, মৃত্যু হয়, মৃত্যু, এই 4 চাকায় ভর করেই তো রাজনীতির গাড়ি গড় গড় করে চলে। মাছ ব্যবসা, জমি ব্যবসা, মাটি ব্যবসার টাকা নিয়ে বিবাদ লেগেই থাকে। খুন তো এখানকার মানুষের গা সওয়া হয়ে গিয়েছে। মেরে পুকুর বা ঝিলে ফেলে দিয়ে যায়। জনবিরল এলাকা, তাই অনেক সময় বাইরের লোক মেরে এখানে ফেলে দিয়ে যায়। যাদের হাতের কাজ একটু ভালো তারা অবশ্য 2-4 টুকরো করে ফেলে। অন্য কিছুই না, ডুবুরিদের কাজ বাড়ে। গোটা থাকলে
কোমরে দড়ি বেঁধে একবারে তুলে আনা যায়, না হলে বারবার জলে ডুব দিতে হয়। পুলিশ টহল দেয় নিয়ম করে, কিন্তু যারা বেনিয়মে চলে তারা নিয়মের ফাঁক ঠিকই খুঁজে নেয়। আর এলাকাটা জনবিরল হলেও অনেক বড়, 11টা ছোট বড় গ্রাম মিলিয়ে হরিদেবপুর থানা। এত বড় এলাকা দিনের আলোতেই নজর রাখা যায় না, আর রাত হলে তো কথাই নেই। আজ বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না বিমলের। সারা গায়ে ব্যথা, মাথাটা ভার, কেমন যেন অলস লাগছে। বিছানায় গা এলিয়ে দিয়ে সারা দিন ঘুমোতে ইচ্ছা করছে। রাতের দেখা স্বপ্নটা এখনো মাথার মধ্যে ঘুরছে। ঠিক এরকমটা যদি তার সঙ্গে হয় কোনোদিন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ধুর, কি সব উল্টোপাল্টা ভাবছে সে, নিজের মনেই হাসলো। ঘড়ির দিকে তাকালো, 8টা 15। এখন স্নান খাওয়া না করলে সময়ে পৌঁছতে পারবে না। সবাই ওর জন্য অপেক্ষা করছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে বাথরুমে ঢুকলো স্নান করতে। তার সারা শরীর থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। কয়েকবার সে নিজের দুহাত তুলে শুঁকলো। হ্যাঁ, গন্ধটা তার গা থেকেই বেরোচ্ছে। ভালো করে সারা গায়ে সাবান ঘষলো সে। সারা শরীর সাবানের ফেনা ভর্তি। কলের নখ ঘোরালো, জল বেরোতে শুরু করলো। তারপর হঠাৎ জলধারা কমতে কমতে বন্ধ হয়ে গেল। যা, এর মধ্যে জলটা শেষ হয়ে গেল। জ্বালাতন দেখছি। চোখে মুখে সাবান, হাতড়ে হাতড়ে কলের নবটা পেল, এদিক ওদিক ঘোরালো, কিন্তু জল পড়ল না। বালতিতে অল্প জল ছিল, তা দিয়েই যা হোক করে সাবানের ফেনা ধুয়ে ফেলল। হঠাৎ বাথরুমের আলো গেল নিভে। যা, কারেন্টটাও গেল। কি হচ্ছে আজকে? অন্ধকারের মধ্যে জলটা কোথায়? অন্ধকারে হাতড়াতে লাগলো সে। অবশেষে গামছাটা পেল, গা মাথা মুছে বেরোলো বাথরুম থেকে। কি জ্বালাতন আজকে, আজকে দিনটাই খারাপ। চোখে মুখে বিরক্তি। গ্যাস জ্বালল রাতের বাড়তি খাবারটা গরম করার জন্য। ভাতটা আর গরম করবে না, খালি তরকারিটাই গরম করবে। তরকারি গরম বসিয়ে দিয়ে জামা প্যান্ট পরতে ঘরে ঢুকলো। আজ সে তার পছন্দের জিন্সটা পরল। লাল কালো চেক শার্টটা খুব পছন্দের তার। বোতাম লাগাতে গিয়ে একটা বোতাম গেল ছিঁড়ে। ধুর, কি যে হচ্ছে আজকে। জামাটা পাল্টে একটা হাফ হাতা চেক শার্ট পরল সে। হঠাৎ নাকে একটা পোড়া গন্ধ পেল, ছুটে রান্নাঘরে এলো। দেখলো কড়ায় তরকারিটা পুড়ে কালো হয়ে গিয়েছে। আজ আর খাওয়াই হবে না, এই বেরোচ্ছে। কখন ফিরবে সে নিজেও জানে না। যদি আজ না ফেরে, যদি বাবার মতো হয়, জলে নেমে যদি সে বাবার মতো আর উঠতে না পারে। ভাবতে লাগলো সে। আজ তার বেরোতে একদম ইচ্ছা করছে না, একদম না, একেবারেই ভালো লাগছে না। কিন্তু ছোট বাবুকে সে না বলতে পারবে না।
ওনার জন্যেই ভাত কাপড়ের ব্যবস্থা হয়েছে। এই ডুবুরির কাজটা না হলে তাকে না খেয়ে থাকতে হতো। নিজেকে বোঝালো এই এলাকার 1 নম্বর ডুবুরি সে। জলের নিচে একটানা 10-12 মিনিট ডুবে থাকা কোনো ব্যাপার নয় তার কাছে। ডোবা বডি তোলার জন্য আজ অবধি 2বারের বেশি তাকে ডুব দিতে হয়নি। একবার বডি খোঁজার জন্য, আর একবার ডুবে থাকা বডির কোমরে দড়ি বাঁধার জন্য। সে দড়ি বেঁধে এলে ওই দড়ি টেনে জলে ডোবা বডি তোলা হয়। অনেক বডির পায়ে আবার ভারী পাথর বাঁধা থাকে, যাতে ভেসে না ওঠে, কেউ জানতে না পারে। তখন তাকে জলে ডুব দিয়ে ছুরি দিয়ে দড়ি কেটে বডি ভারমুক্ত করতে হয়। না, দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে। ব্যাগটা একবার খুলে দেখে নিল সে। জলে নামার পোশাক, ছোট একটা ছুরি, হ্যাঁ সরু নাইলন দড়ি, একটা গামছা, সব ঠিক আছে। পিঠ ব্যাগটা পিঠে নিয়ে মোবাইলটা প্যান্টের পকেটে নিয়ে নিল। বাইকের চাবিটা দেওয়ালের গায়ে হুকে ঝোলানো ছিল। হাত বাড়িয়ে চাবিটা নিল। দরজা বন্ধ করে বারান্দা থেকে গাড়িটা নামিয়ে বারান্দার গ্রিলটা টেনে বন্ধ করে তালা লাগালো। বাইকটাকে ঠেলে রাস্তায় আনলো। বাইকের চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার জন্য কিক করতে লাগলো। বাইক স্টার্ট হলো না। সেলফ স্টার্ট কাজ করে না, ফলে কিক করে স্টার্ট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাইকটা অনেক পুরানো, থানার সামনেই তো প্রায় বছর 3 পড়েছিল। একটা বাইকের শখ ছিল অনেক দিনের। ছোটবাবুকে মনের ইচ্ছা জানিয়েছিল, ব্যবস্থা হয়ে গেল। বাইকটা এনে সার্ভিস করিয়ে নিয়েছিল। অ্যাক্সিডেন্টের গাড়ি, যার গাড়ি সে স্পট ডেড হয়ে গিয়েছিল। ভাঙা অবস্থায় গাড়িটা থানায় এনে রাখা হয়েছিল। মালিকবিহীন গাড়ি, সেই থেকে থানার অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িগুলোর সঙ্গেই পড়েছিল। প্রথম প্রথম ঠিক চলছিল, তারপর থেকেই বিগড়তে শুরু করে। স্টার্ট নেয় না, রাস্তায় মাঝে মাঝে যখন তখন স্টার্ট বন্ধ হয়ে যায়। এখন করে একটু বেশি খারাপ হচ্ছে গাড়িটা, যেন দিন দিন গাড়িটার জীবনী শক্তি কমে আসছে। আজ এটা খারাপ তো কাল সেটা খারাপ, কিছু না কিছু লেগেই আছে। গাড়িটা যেন বেশি দিন আর বাঁচবে না। ধুর, কি যে সব ভাবছে আজকে। গাড়ি আবার মরে নাকি? নিজের মনেই হাসলো সে। অবশেষে স্টার্ট নিয়েছে। বাবা, বাঁচা গেল। মোবাইলটা বেজে উঠল ঠিক তখনই। বাইকে বসা অবস্থাতেই পকেট থেকে মোবাইল বের করে দেখল স্ক্রিনে ছোটবাবু লেখা। বিমল ফোনটা ধরল না। ধরলেই এক্ষুনি 10টা কথা শুনতে হবে, দেরি হয়ে গিয়েছে, গিয়ে কথা বলবে। রিং হয়ে ফোন কেটে গেল। ফোনটা আবার প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয় সে। আর ঠিক তখনই একটা মেসেজ ঢোকার শব্দ হয়। ধুর, আবার কে মেসেজ করলো? যে করে করুক, পৌঁছে দেখা যাবে, দেরি হয়ে গেছে। বাইক চলতে শুরু করলো। অল্পক্ষণেই বড় রাস্তায় এসে পড়ল। একটা ঠান্ডা হিমেল হাওয়া তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ভোরে কি বৃষ্টি হয়েছে আজ? না, রাস্তা তো শুকনো। হাওয়াটা তবে এত ঠান্ডা কেন? মর্গ থেকে বডি বার করার সময় অনেকবার সে মর্গে ঢুকেছে। মর্গের ওই ঘরটা
প্রচন্ড ঠান্ডা, তার গায়ে কাঁটা দিয়ে উঠত। আর আজও একই রকম ঠান্ডা লাগছে তার। এই রাস্তাটা কি মর্গের ওই ঠান্ডা ঘরটার মধ্যে দিয়ে চলেছে আজ? হেলমেট সে পরে না, অসুবিধা হয় গাড়ি চালাতে, কিন্তু হেলমেট সঙ্গে থাকে, গাড়ির হ্যান্ডেলেই ঝুলতে থাকে। বাইক একটু জোরেই চলছে। সামনেই রাস্তার ইউ প্যাটার্ন বাঁকটা দেখা যাচ্ছে। এখানে যে কত অ্যাক্সিডেন্ট হয়েছে তার ঠিক নেই। বাঁকটার প্রায় কাছে এসে গেছে বিমলের বাইক। ঠিক তখনই রাস্তার ডান পাশের জঙ্গল থেকে এক নগ্ন নারী মূর্তি বেরিয়ে এলো। তার থেঁতলে যাওয়া মাথা, রক্তাক্ত শরীর, ডান হাত ভেঙে পিঠের উপর পড়ে আছে। বুক থেকে পেট অবধি চিরের নাড়ি বেরিয়ে পড়েছে। দুই পা এক হাতে হেঁটে বিদ্যুৎ বেগে রাস্তার বাম পাশের জঙ্গলে অদৃশ্য হলো এক বীভৎস জন্তুর মতো। বিমল অন্যমনস্ক, আতঙ্কিত, হতচকিত। তার হাত কেঁপে গেল। বাঁকের মুখে ঢুকে পড়েছে সে। তখনই যমদূতের মতো একটা লরি এসে সজোরে ধাক্কা দিল তাকে। গাড়ির হ্যান্ডেল বিমলের হাতে তখনও ধরা। বাইক সমেত বিমল কিছুটা শূন্যে উড়ে রাস্তার বাম পাশে জঙ্গল টপকে অদৃশ্য হলো। কয়েক সেকেন্ড পরেই ভারী কিছু জলে পড়ার শব্দ হলো। লরিটা দুরন্ত গতিবেগে পালিয়ে গেল। চারিদিক এখন নিস্তব্ধ। কে বলবে 10 সেকেন্ড আগে এক ভয়ঙ্কর মর্মান্তিক কিছু ঘটে গেছে এখানে। রাস্তার বাঁকের বাম পাশের বড় পাকুড় গাছটায় একটা কাক শুধু এক টানা ডেকে চলেছে। বাইক সমেত বিমল যে পুকুরে এসে পড়েছিল সেটা বেশ বড়, পাড় বাঁধানো পুকুর, পাড়ে নানা গাছপালা, জঙ্গল, একটা শান বাঁধানো আছে, শ্যাওলা ধরে রয়েছে ধাপগুলোতে। এ পুকুরে কেউ নামে বলে তো মনে হয় না। এখন বেলা 12টা হবে, কিন্তু গাছগাছালি ঘেরা এই শান বাঁধানো পুকুরে যেন সন্ধ্যা নেমে এসেছে। চারিদিক হালকা অন্ধকার আর আলোয় ঘোলাটে। এই বেলা 12টাতেও গাছগাছালির ভিতর থেকে ঝিঝি পোকা ডাকছে। রাত হয়ে গেল নাকি? এই জঙ্গলাকীর্ণ শান বাঁধানো পুকুরে বেলা 12টায় কি রাত নামে? পুকুরটা লম্বায় অনেকটা। লম্বার দিকের প্রান্তসীমা বড় রাস্তার গায়ে গিয়ে শেষ হয়েছে। তারপর গাছগাছালি, জঙ্গল, তারপরে বড় রাস্তা। পুকুরের জলটা অদ্ভুত রকমের কালো, দেখলেই গা শিরশির করে ওঠে। হালকা হালকা ঢেউ উঠছে জলে, যেন অনেক লম্বা কালো কালো সাপ কিলবিল করছে। তাদের প্রাণঘাতী বিষ অবিরাম জলে এসে মিশছে, আর জলটাকে কালো, আরো কালো, মিশমিশে কালো করে তুলছে। জল দুলছে, যেন দুলছে সাপের ফনা। হিস হিস শব্দ করে ছোবল দিতে প্রস্তুত হচ্ছে। সবটুকু বিষ যেন এখুনি ঢেলে দেবে, ছুঁয়ে দেবে মৃত্যুর হিমেল স্পর্শ হয়ে। হঠাৎ সেই কালো বিষ গোলা জল যেন একটু বেশি দুলে উঠল। ধীরে ধীরে একটা মাথা জেগে উঠল। বিমল দ্রুত হাতে সাঁতরে সে শান বাঁধানো ঘাটের ধাপে এসে উঠল।
হামাগুড়ি দিয়ে কয়েক ধাপ উপরে উঠে ধাপের ওপর চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বুজে এলো তার। মানুষের গলার শব্দে সে চোখ মেলে তাকালো। পুকুরের রাস্তার দিকের পাড়ে লোকজনের জটলা। এক জায়গায় অনেকে গোল হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে তারা। বিমল দ্রুত পায়ে ধাপ ভেঙে জলে নেমে পড়ে, ডুব দেয়। কয়েক সেকেন্ডের অপেক্ষা। পুকুরের রাস্তার দিকের পাড়ে ধারে জল থেকে ধীরে ধীরে ভেসে উঠল বিমলের মাথা। সবার অলক্ষ্যে জল থেকে উঠে এগিয়ে গেল জটলার দিকে। এগোতে গিয়ে হঠাৎ চোখ পড়ল একটা দোমড়ানো কাদা মাখা বাইক। এটা তো তার বাইক। জটলার মধ্যে এসে দাঁড়ালো বিমল। দু তিনজনকে চিনল, হরিদেবপুর থানার লোক। উকি দিল ভিড়ের ফাঁক দিয়ে। সবাই যেদিকে এখন তাকিয়ে আছে। সে দেখল তার নিথর দেহটা শোয়ানো রয়েছে ঘাসের ওপর। এতটুকু ক্ষতচিহ্ন নেই শরীরে, শুধু ডান পায়ে গোড়ালির ওপরে কালশিটে, তাতে হাতের আঙুলের দাগ স্পষ্ট। কথা কানে এলো, ছোটবাবু আসেননি? বিমলকে খুব ভালোবাসতেন তো, আর এইভাবে ওকে দেখতে পারবেন না। খুবই ভেঙে পড়েছেন। সকালেই তো ফোনে কথা হয়েছিল, আসতে বলেছিলেন। তারপর কাজ হয়ে গেছে বলে ফোন করেছিলেন জানানোর জন্য। তো ফোনটা ধরলো না, দেখে উনি মেসেজ করলেন যে কাজ হয়ে গেছে, আজ আর আসতে হবে না। মেসেজটা বোধহয় দেখেনি। মেসেজটা দেখলে বিমল শুনল। তারপর ধীর পায়ে সবার অলক্ষ্যে জলে নেমে পড়ল। মাথা ঘুরিয়ে ফিরে তাকালো পাড়ের জটলার দিকে। তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। ডুব দিল সেই কালো মিশমিশে জলের অতলে। তার ডুব দেওয়া জায়গায় জলে একটা হালকা ঢেউ উঠল। তারপর কালো জল যেন একটা কালো স্লেটের মতো স্থির হয়ে গেল।